আচ্ছা, নেক্সট চ্যাপ্টার পড়াচ্ছি। নেক্সট চ্যাপ্টারের নাম কি দেখ, তোদের বইতে লিখেছে চ্যাপ্টারটা ইনকাম হুইচ ডু নট ফর্ম পার্ট অফ টোটাল ইনকাম। বলছে ইনকাম হুইচ ডু নট ফর্ম পার্ট অফ টোটাল ইনকাম। বলছে ভালো করে চ্যাপ্টারের নাম কি বলছে ওদেরকে বুঝিয়ে দিচ্ছি। বলছে এমন কিছু ইনকামের নাম বলো যে সমস্ত ইনকাম টোটাল ইনকামের পার্ট নয়। আমি আবার বলছি, কোশ্চেনটা কি বললাম, চ্যাপ্টারের নাম কি বলছে, চ্যাপ্টারটা বোঝাচ্ছি। এমন কিছু ইনকামের নাম বলো যেগুলো তোমার টোটাল ইনকামের পার্ট নয়। টোটাল ইনকামের মধ্যে আসবে না এমন কিছু ইনকামের নাম বলে। যেমন আমি একটা তোকে উদাহরণ বলছি, এই যে তোরা যে স্কলারশিপের টাকা পাস না, এই যে দেখবি মাধ্যমিক পরীক্ষায় পাশ করলে দেখবি অনেকে স্কলারশিপ পাচ্ছে বা উচ্চ মাধ্যমিক পাশ করলে স্কলারশিপ পাবে। এই যে স্কলারশিপের টাকা যে আমরা পাই না, এটা এটা তো টাকা পাই, এটা আমাদের একটা ইনকাম হচ্ছে, কিন্তু এটা টোটাল ইনকামের পার্ট নয়। বুঝতে পারলি কোন, বলছে তোকে কয়েকটা ইনকামের নাম পড়তে হবে, বলতে বলো এইগুলো মানে এইগুলো কোনগুলো টোটাল ইনকামের পার্ট নয়। বড় কথা, টোটাল ইনকামের যে পার্ট নয়, টোটাল ইনকামের মধ্যে যে সমস্ত ইনকাম গুলো আসবে, পরীক্ষায় এমসিকিউ দেবে, টোটাল ইনকামের মধ্যে যে সমস্ত ইনকাম আসবে না সেটা আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে। আমি বলে দিচ্ছি, শুনে রাখবি। যতদিন তুই আগামী দিনে ট্যাক্স নিয়ে পড়বি এই ধারাটা তোকে মনে রাখতে, ধারাটা খুব জরুরি। 10 সেকশন 10 বলা আছে, সেকশন 10 বলা আছে। তাহলে কি বলবো, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 10 নম্বর ধারায় কি বলা আছে, সেকশন 10 কি বলা আছে, বলছে তুমি যত ইনকাম করবে, যে সমস্ত ইনকামের উপর গভর্নমেন্টের ট্যাক্স দিতে হয়। যেমন ধর আমি একটা উদাহরণ বলছি, এগ্রিকালচার নাম শুনিস তো, এগ্রিকালচার। এগ্রিকালচার মানে জানিস তো, এগ্রিকালচার মানে, এগ্রিকালচার মানে জানিস কি রে, এগ্রিকালচার মানে কি? এগ্রিকালচার মানে কৃষিকাজ। তো কৃষিকাজ করে যদি কোনো ইনকাম হয়, আমাদের দেশের সরকার তাদের থেকে ট্যাক্স নেয়। যারা কৃষক কৃষিকাজ করে ওরা যদি ইনকাম করে, গভর্নমেন্ট ওদের থেকে ট্যাক্স নেয়। সিম্পল ব্যাপার। কেন? ওরাই তো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো স্যার ধরুন ধরুন এমন কোন লোক আছে, ধরুন বাংলাদেশে আছে, বাংলাদেশে কৃষিকাজ করছে। তাহলে বাংলাদেশে কৃষিকাজ করলে কোন দেশের উন্নতি হচ্ছে? বাংলাদেশের উন্নতি হচ্ছে। তাহলে তার থেকে ট্যাক্স নেবে কি নেবে না? মানে আজকে ধর আমার ভারতবর্ষেরই কোনো লোক, ভারতবর্ষেরই লোক ও বাংলাদেশে গিয়ে কৃষিকাজ করছে। ঠিক আছে? তা ট্যাক্স নেবে, অবশ্যই ট্যাক্স নেবে। তুমি আমার দেশে যদি কৃষিকাজ করো তাহলে আমি ট্যাক্স দেবো। বোঝা গেল কি বললাম? তাহলে এরকমই কিছু উদাহরণ পড়বি, মানে এমন কিছু ইনকাম, অনেক ইনকাম আছে যার উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয়। ঠিক আছে? আর গভর্নমেন্ট যে সমস্ত ইনকামের উপর ট্যাক্স নেয় না সেইগুলো টোটাল ইনকামে আসে না। ঠিক আছে? তাহলে টোটাল ইনকামে কোনগুলো আসে? যেগুলো ট্যাক্স নেয় সেগুলো টোটাল ইনকামে আসে, যেগুলো ট্যাক্স নেয় না সেগুলো টোটাল ইনকামে আসে না। ঠিক আছে তো? তো আমি এক একটা করে পয়েন্ট পড়াচ্ছি। আমার কিছু নোট আছে, তারপর তোদের বইটা দেখাবো। দেখ আমি সুন্দর করে লিখে রেখেছি, নোটটা খুব সুন্দর করা আছে। মানে বইটা পড়ে আমি দেখে নিয়েছি কি কি আছে, তার উপরেই আমি বেস করে একটা কিছু তৈরি করেছি। এক্সেমটেড ইনকাম, এই চ্যাপ্টারের নাম অনেকে লিখেছে দেখ, আমি লিখে রেখেছি চ্যাপ্টারের নাম এক্সেমটেড ইনকাম। আমি চ্যাপ্টারের নাম যে তোদের বইতে যে বড় একটা চ্যাপ্টারের নাম লিখেছি, চ্যাপ্টারটা ছোট করে দিই, নাম ছোট করে দিই। কি লিখেছি? এক্সেমটেড ইনকাম। মানে যে সমস্ত ইনকামের উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয় তাকে বলে এক্সেমটেড ইনকাম। বুঝতে পারলি? যে সমস্ত ইনকামের উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয় তাকে এক্সেমটেড ইনকাম বলে। এটা কত নম্বর ধারায় বলা আছে বললাম? ধারা নম্বর কত বললাম? 10। এটা মনে রাখলে কিন্তু পরীক্ষায় এমসিকিউ দিতে পারে, 10 নম্বর ধারা, আন্ডার সেকশন 3। তো 10 নম্বর ধারা নিয়ে তোকে ডিসকাস করতে হবে। তোর সিলেবাসে কটা আছে? 6-7টা পয়েন্ট আছে। আমরা যখন গ্র্যাজুয়েশনে করাই 20-25টা পয়েন্ট ওদের করাতে হয়, 20-25টা পয়েন্ট করাই। ঠিক আছে? খুব ভালো জিনিস, সুন্দর একটা চ্যাপ্টার। ঠিক আছে? না এটা তো জেনে রাখা তো খুব জরুরি না? আমি ইনকাম করছি, হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত জায়গায় টাকা ইনকাম করলে গভর্নমেন্ট ট্যাক্স নেবে না। ভালো জিনিস তো জানা তো উচিত যে কোন কোন জায়গায়। সে তুই এখন পড়ার খাতিরে বলে তো স্যার এত করতে হবে, কিন্তু ব্যাপারটা কি, তোকে জানতে হবে কোন কোন জায়গায় ইনকাম করলে, যখন তুই ইনকাম করবি তখন জানবি হ্যাঁ এই এই জায়গা থেকে যদি ইনকাম করলে গভর্নমেন্ট ট্যাক্স নেবে না। তাহলে সেই সমস্ত জায়গাতে ফোকাস করতে হবে তোকে। তাহলে দেখ কি বলছে প্রথমে, এগ্রিকালচার ইনকাম। তো এগ্রিকালচার ইনকাম মানে কি বললাম বল, বইতে দাগতেও পড়ে, বেঙ্গলি ইংলিশ পড়ে দাগতেও। এগ্রিকালচার ইনকাম মানে কি বললাম? কৃষি আয়। তাহলে কি বুঝতে পারলি নিজের, নর্মালি ভাবে, এত করতে হবে না। কৃষি কাজ করে, এগ্রিকালচার করে যদি কোনো ইনকাম করিস, আজকে ধর বলি স্যার তুই ধান চাষ করিস, গম চাষ করিস, ঠিক আছে, এরকম চাষবাস করিস বা সবজি চাষবাস করিস, তো এখান থেকে যদি কোনো ইনকাম, চাষবাস করে তুই বছরের শেষে যদি কোনো একটা ইনকাম করলি, গভর্নমেন্ট তোর থেকে ট্যাক্স নেবে না। ঠিক আছে? এখানে ইনকাম করলে গভর্নমেন্ট, তাহলে কি বুঝতে পারলি? তোকে যদি বলে একটা এক্সাম ইনকামের নাম বলো, এগ্রিকালচার ইনকাম হলে একটা এক্সাম, সেকশন পড়তে হবে, সেকশন কিন্তু খুব ভাইটাল, সেকশন করতে হবে। তার পরীক্ষায় বলতে পারে বলে এগ্রিকালচার কিন্তু কত নম্বর ধারায় বলা আছে, কি লেখা আছে দেখ, সেকশন 10 সাবসেকশন 1। দেখ সেকশন 10 সাবসেকশন 1। ঠিক আছে? তারপর কি বলেছে, আমি বলে দিচ্ছি 2 নম্বর পয়েন্ট কি লেখা আছে। ধর ধর একটা ফ্যামিলি, আগে বলেছিলাম ফ্যামিলিতে কি আছে, এক্স আছে, মিস্টার এক্স।
তারপর মিসেস এক্স, মানে বুঝতে পারছিস, মিসেস এক্স, ওদের ছেলে আছে ধর ওয়াই, মেয়ে আছে ধর জেড, মেয়ে আছে ধর জেড। তাহলে এই চারজন মিলে ধর একটা ব্যবসা করলো, চারজন মিলে ধর একটা ব্যবসা, কি কজন মিলে, চারজন মিলে ব্যবসা, তাহলে এই ব্যবসাটা কি বলে, ফ্যামিলি বিজনেস, ফ্যামিলি বিজনেস। তো ব্যবসা করে, ব্যবসা করলো, ব্যবসা করার পর বছরের শেষে তো একটা লাভ হলো, বছরের শেষে লাভ হলো, তো লাভ হলে সেই লাভটা কি হবে, চারজন পার্টনার আছে, চারজন আছে, চারজন মেম্বার, চারজন মেম্বার টাকাটা ভাগ করে নেবে তো। তাহলে এক্স, যত এক্স এর ভাগে যে টাকাটা পড়বে, আবার মিসেস এক্স এর ভাগে যে টাকাটা পড়বে, ওয়াই এর ভাগে যে টাকাটা পড়বে, জেড এর ভাগে যে টাকাটা পড়বে, এই টাকার উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স দেবে না। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? তাহলে স্যার কেন ট্যাক্স নেবে না, ইনকাম করে ট্যাক্স নেবে না? দেখ, এক্স, মিসেস এক্স, ওয়াই, জেড, চারজন মিলে ধর বছরে ওরা ব্যবসা করলো, ধর বছরের শেষে ধর ওরা সাপোজ ধর 10 লাখ টাকা কামালো, কত কামালো, ধর 10 লাখ টাকা, কি বোঝাচ্ছে, ধর ওরা বছরের শেষে ধর কত কামালো, 10 লাখ টাকা কামালো। আচ্ছা, ওরা ওরা কত কামালো, 10 লাখ টাকা কামালো। এবার যদি তুমি ইনকাম করো 10 লাখ টাকা কামাও, তো গভর্নমেন্ট ট্যাক্স নেবে। তো এক্স, মিস্টার এক্স, মিসেস এক্স, ঠিক আছে, ওয়াই আর জেড, চারজন মিলে বিজনেস করলো, বিজনেস করলে বছরের শেষে ধর ওরা 10 লাখ টাকা কামালো, 10 লাখ টাকা প্রফিট করলো, ঠিক আছে, 10 লাখ টাকা কি করলো, প্রফিট। তা আমরা কি জানি, তুমি যদি কোনো ইনকাম করো, ব্যবসা বাণিজ্য করে যদি কোনো ইনকাম করো, গভর্নমেন্ট তোমাকে ট্যাক্স নেবে। তা ব্যবসা করে ইনকাম করলে গভর্নমেন্ট 30% ট্যাক্স নেয়, কত পার্সেন্ট ট্যাক্স, 30%, তো না জানলেও চব্বিশ নর্মাল বলছে 30% ট্যাক্স দিল, পরবর্তী সময় জানতে হবে। 30% ট্যাক্স দিল মানে ট্যাক্স কত নিল গভর্নমেন্ট, 3 লাখ টাকা নিল, তাহলে রইলো বাকি করবে, পড়ে রইলো কত, 7 লাখ টাকা। এই 7 লাখ টাকা কারা কারা ভাগ করবে, এক্স, মিসেস এক্স, ওয়াই আর জেড, চারজন মধ্যে টাকাটা ভাগ, ঠিক আছে। তাহলে কি হলো, কার কার মধ্যে ভাগ হবে টাকাটা, মিস্টার এক্স, মিসেস এক্স, ওয়াই জেড, চারজনের মধ্যে টাকাটা ভাগ। এইবার মিসেস এক্স এর আমি মানলাম সবাই ইকুয়াল পাবে টাকা, 7 লাখ টাকা চারজন আছে ইকুয়াল পাবে, কত করে পাবে, তার সবার ভাগে পড়ছে 1,75,000 টাকা। এই যে এক্স এর ইনকাম এত হলো, মিসেস এক্স এর ইনকাম এত হলো, ওয়াই এর ইনকাম, এর উপর গভর্নমেন্ট ট্যাক্স নেবে। স্যার কেন ট্যাক্স নেবে না, কারণ কারণ কি দেখ, অলরেডি গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে নিচ্ছে, একই ইনকামের উপর তোমার ট্যাক্স হয় না, ঠিক আছে। তাই এখানে কি হবে, এখানে ওরা এটাই বলতে চাইছে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি যে সমস্ত মেম্বাররা আছে, এদের যদি কোনো ইনকাম হয়, এটা কিন্তু এক্সেপ্ট, এর উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেয় না। কারণটা বলতে কি লজিকে কেন ট্যাক্স নেই, লজিকটা বলো, বইতে তো লজিক লেখেনি, বইতে লিখেছে এর উপর ট্যাক্স হয় না, বইতে লিখেছে এর উপর কোনো ট্যাক্স হয় না, কারণটা বুঝলে কি কারণে, একবার যেহেতু অলরেডি ট্যাক্স দিয়ে সেই একই ইনকাম হবে, ডবল ট্যাক্স হয় না। তো এখানে কি লিখেছি দেখ আমি, রিসিভড অফ আ মেম্বার ফ্রম জয়েন্ট ইনকাম অফ হিন্দু আনডিভাইড ফ্যামিলি, ঠিক আছে। বোঝা গেল কি বললাম, বোঝা গেল কি বললাম, এটা হচ্ছে কোন সেকশনে বলা আছে, 10(2) তে বলা আছে, 10(2) তে বলা আছে। একই উদাহরণ, এখানে কাদের নাম বলেছিলাম, ফ্যামিলি বলেছিলাম। এবার মনে কর ফ্যামিলি না, ধর এক্স, এটাকে একটা ডব্লু করেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে মিসেস এক্স এর জায়গায় কি করে দিলাম, ধর একটা ডব্লু। এরা কে, এরা চারজন কে জানিস, ফ্রেন্ড, চারজন ফ্রেন্ড, চার বন্ধু মিলে ব্যবসা করছে। একই তো উদাহরণ, চার বন্ধু মিলে ব্যবসা করলো, বছরের শেষে 10 লাখ টাকা লাভ করলো। তো লাভ করলে সরকার বলে দাও ট্যাক্স দাও, 30% ট্যাক্স হয় আমার, 30% ট্যাক্স নিলে কত হলো, 3 লাখ টাকা, রইল 7 লাখ টাকা। এই 7 লাখ টাকা তো সবাই সমানভাবে ভাগ করে নিল, 1,75,000, 1,75,000, 1,75,000, 1,75,000। এইবার গভর্নমেন্ট এক্স এর কাছ থেকে আলাদা করে ট্যাক্স নেবে, কেন, ও ট্যাক্স অলরেডি দিয়ে দিয়েছে, গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিয়ে ট্যাক্স দেওয়ার পর যে ইনকামটা বেঁচে সেই ইনকামটা ভাগ করে, তাহলে এর উপর গভর্নমেন্ট ট্যাক্স, মানে একই কনসেপ্ট। তাহলে কি বুঝতে পারলে দুটো পয়েন্ট, প্রথম পয়েন্টটা কি বুঝতে পারলি, এটা হলো জয়েন্ট হিন্দু ফ্যামিলির মেম্বাররা যদি কোনো ইনকাম করে, তার উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেয় না। তারপর পার্টনারশিপ ফার্ম থেকে যে সমস্ত পার্টনাররা, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যে প্রফিটের টাকাটা নিয়ে যায় বাড়িতে, তার উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেই, এগুলো মনে রাখতে হবে। এটা কোন সেকশনে বলা আছে, 10(2)(a), 10(2)(a,
ও তোকে বলতে পারে যে 10-2 তে, বা বলতে পারে শেয়ার অফ পার্টনারশিপ ফার্ম, বলতে পারে শেয়ার অফ প্রফিট ফ্রম পার্টনারশিপ ফার্ম, কত নম্বর ধারায় বলা আছে, কত নম্বর ধারায় বলা আছে, এগুলো সব মনে রাখতে হবে। আচ্ছা, তারপর কি লেখা আছে, সাম রিসিভ আন্ডার এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স পলিসি, ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্স পলিসি। দেখবি অনেকে এলআইসি নাম শুনেছিস তো, দেখবি এলআইসি তে অনেকে প্রতি বছর বা মাসে মাসে প্রিমিয়াম দেয়, কোয়ার্টারে দেয়, 6 মাস আগে প্রিমিয়াম দেয়। তাই একটা সময় পত্রটা ম্যাচিওর হয়, কি ম্যাচিওর হয়ে টাকা পাওয়া যায়, ওর উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেয় না। শুনলি কি বললাম গল্পটা? দেখবি আজকে যদি তোদের কারোর নামে এলআইসি করা থাকে, যখন এলআইসি টাকাটা ম্যাচিওর হবে, যখন হাতে টাকাটা পাবে, ওর উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে। তাহলে কি বুঝতে পারি, তাহলে কি করে কোন কোন ইনকামের গভর্নমেন্ট ট্যাক্স নেয়, তাহলে এটাও একটা বলতে পারি। কি লেখা আছে, সাম, আমার মনে হয় না, আমি জানি না বইতে পয়েন্ট আছে কিনা, দেখছি পরে। সাম রিসিভ আন্ডার লাইফ ইন্স্যুরেন্স পলিসি, এলআইসি পলিসি থেকে যদি তুমি টাকা পাও, তার গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেই, ঠিক আছে তো, গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেয় না। তাহলে এটা বোঝা গেল, এটা হচ্ছে এক্সেম। তারপর কি বলছে, রিসিভ ফ্রম প্রভিডেন্ট ফান্ড, এই বইতে নেই, এগুলো লেখা প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড থেকে যদি কোনো টাকা রিসিভ হয়, প্রভিডেন্ট ফান্ড থেকে যদি কোনো টাকা রিসিভ হয়, তার উপরেও কিন্তু গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেয় না, ঠিক আছে। আরো কিছু পয়েন্ট আছে, গ্র্যাচুইটি, জানিস গ্র্যাচুইটি কাকে বলে? গ্র্যাচুইটি নাম শুনি কোন গ্র্যাচুইটি, আমি বলছি গ্র্যাচুইটি কাকে, দেখবি অনেকে চাকরি করে, চাকরি করলে একটা সময় মতো রিটায়ার করে, রিটায়ার করলে দেখবি সে লাখ লাখ টাকা বাড়িতে নিয়ে আসে। দেখবি যারা চাকরি করে না, গভর্নমেন্ট সার্ভিস হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি টাকা পায়, 70-80 লাখ টাকা বাড়িতে নিয়ে চলে আসে রিটায়ারমেন্টের পর, ঠিক আছে, 70-80 লাখ টাকা পায় রিটায়ারমেন্টের পর, ঠিক আছে। আর যদি তোমার স্টেট গভর্নমেন্টের অত হয় না, ধর 20-30 লাখ টাকা, 20-30 লাখ টাকা হয়, ঠিক আছে তো। তো রিটায়ারমেন্টের পর, হ্যাঁ হ্যাঁ, কোন চাকরিতে এবার যে যেমন চাকরি করে তার উপর এখন কি আমি এটা বসতে বসে কে কোন চাকরি করছে, না। আমি বললাম রিটায়ারমেন্ট করার পর যারা চাকরি করে, সে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, দেখবি ওরা অনেক রিটায়ারমেন্টের পর অনেক অবসর লাইফ কি করে কাটাবে, তার জন্য টাকা দেয়। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকার পরিমাণটা বেশি, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টে প্রচুর টাকা দেয়, স্টেট গভর্নমেন্টে দেয় কিন্তু অত দেয় না, হাফ দেয় ধরো, ঠিক আছে। তো এটাকে বলে গ্র্যাচুইটি, মানে রিটায়ারমেন্টের পর দেখবি অনেক টাকা তুলে নিয়েছে না এক কোচ, মানে এক থোক পড়া লামসাম অ্যামাউন্ট তুলে নিয়েছে, এটাকে গ্র্যাচুইটি বলে। যদি তুমি, হ্যাঁ পেনশন পরের কথা, তো গ্র্যাচুইটি আলাদা, পেনশন আলাদা, ঠিক আছে, পেনশন তো মাসে মাসে পাবে, ওটার পরে আলাদা হয় পেনশন। তো গ্র্যাচুইটি, এই যে টাকাটা পেলো, এক থোক টাকাটা পেলো, এই যে গ্র্যাচুইটির টাকাটা পাচ্ছে না, এর উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয়। যদি তুমি নন গভর্নমেন্ট এমপ্লয়ি, কি বললাম, নন গভর্নমেন্ট মানে তুমি যদি বেসরকারি জায়গায়, যদি সবসময় কি যারা সরকারি কাজ করলে কি গ্র্যাচুইটি টাকা পাওয়া যায়, দেখবি কেউ একটা টাটা কোম্পানি চাকরি করে, রিলায়েন্স চাকরি করে, ওরাও টাকা পায়, ওরাও টাকা পায়। কিন্তু রুল কি করেছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট বলেছে তুমি যদি বেসরকারি, তুমি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হও, তাহলে তোমার থেকে ট্যাক্স দেবো, তুমি গভর্নমেন্ট হলে ছাড়, তুমি সরকারি চাকরি করলে তোমার থেকে ট্যাক্স দেবে। তাহলে এখানে কি বললাম, গ্র্যাচুইটি ব্যাপারটা কি বললাম, তাহলে গ্র্যাচুইটি দেখবি রিটায়ারমেন্টের পর কেউ যদি গ্র্যাচুইটির টাকা পায়, গভর্নমেন্ট তার থেকে ট্যাক্স নেবে না, যদি সে গভর্নমেন্ট হয়, যদি সে গভর্নমেন্ট হয়। পেনশন, পেনশন, দেখি পেনশন, পেনশন না, রিটায়ারমেন্টের পর অনেকে পেনশন পায়, রিটায়ার করার পর অনেকে পেনশন পায়, দেখবি না পেনশন দু রকমের হয়, আমি বলছি পেনশন দু রকমের, একটা কমিউটেড হয়, একটা আনকমিউটেড হয়। স্যার কমিউটেড আনকমিউটেড জিনিসটা কি? কমিউটেড মানে দেখবি অনেকে পেনশন বেঁচে দেয়, অনেকে পেনশন বেঁচে দেয়, ঠিক আছে। এখন হয়তো কিছু বুঝতে পারবি না ব্যাপারগুলো, বাট এগুলো আগামী দিনে যারা পেনশন তোলে প্রতি মাসে, তাদের সঙ্গে কথা বললেও কোনোদিন জানতে পারবি পেনশনটা কি। পেনশন অনেকে বেঁচে দেয়, যেই পেনশন দিতে স্যার কেন বেচবে, পেনশন কেন বেচবে, দেখ ব্যাপারটা বল, তার হয়তো অবস্থা খারাপ এখন, তার কোনো সমস্যা দেখা দিয়েছে, তার কোনো সমস্যা, যে টাকার দরকার, টাকার দরকার হলে সে পেনশন বেঁচে দিতে পারে, ঠিক আছে, পেনশন বেঁচে দিতে পারে, পুরো বেঁচে দেয় না, কিছু পোর্শন বেঁচে দেয়, কিছু পোর্শন বেঁচে দেয়, যেই পোর্শনটা বেঁচে দেয় তাকে বলে কমিউটেড। আর দেখবি অনেকে দেখবি প্রতি মাসের শুরুতে দেখবি, ব্যাংকে প্রতি মাসের শুরুতে দেখবি 1 থেকে 7 তারিখ অব্দি ব্যাংকে লম্বা লাইন পড়ে না, দাদু দিদা দেখবি সব লাইনটা দিয়ে প্রতি মাসে একদম শুরু মাসের শুরুতে লাইন দেয়, ওইটাকে আনকমিউটেড বলে, ওটাকে বলে আনকমিউটেড, প্রতি মাসে মাসে যে পেনশন তোলা হয় তাকে বলে আনকমিউটেড, ঠিক আছে। আর দেখবি কেউ পেনশন বেঁচে থাকে কমিউটেড বলে। তো রুল কি করেছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট বলেছে যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি কমিউটেড পেনশন বেঁচে দেয়, কমিউটেড পেনশন বেঁচে দিলে ও তো একটা টাকা পাচ্ছে, হ্যাঁ স্যার টাকা পাচ্ছে, সরকার বলেছে আমরা ওর থেকে ট্যাক্স দেবো, কিন্তু মাথায় রাখতে হবে সরকারি এমপ্লয়ি হতে হবে, বেসরকারি হলে ট্যাক্স দেবে, ঠিক আছে, তখন সরকারি এমপ্লয়ীদের সুবিধা আছে, তাই তো। তাহলে বুঝতে পারি পেনশন, লিভ স্যালারি, স্যার লিভ স্যালারি আবার কি, লিভ মানে জানিস তো, লিভ মানে তো ছুটি, লিভ স্যালারি, কোম্পানিতে কাজ করলে লিভ স্যালারি টাকা পাওয়া যায়, লিভ স্যালারি টাকা পাওয়া যায়, ছুটির টাকা পাওয়া যায়, ছুটির টাকাও পাওয়া যায়। এত তো তুই
তুই এখন জানতে পারবি, একদিনে সব জানতে পারবি, এগুলো সব আগামী দিনে আসবে, যখন কলেজে পড়বি। লিভ স্যালারির উপর কনসেপ্ট আছে, লিভ স্যালারি। লিভ স্যালারি মানে ছুটির বেতন, ছুটির বেতন, ঠিক আছে? তা লিভ, যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি লিভ স্যালারির টাকা পায়, গভর্নমেন্ট এমপ্লয়ি যদি লিভ স্যালারির টাকা পায়, তাহলে সরকার কোনো ট্যাক্স নেবে না, সরকার কোনো ট্যাক্স নেবে না, কিন্তু নন গভর্নমেন্ট হলেই ট্যাক্স নেবে, ঠিক আছে? আচ্ছা, এরকমই সব অনেক পয়েন্ট আছে, এখানে অনেক পয়েন্ট আছে। এত সব পয়েন্ট তোদের নিজে, আমি তোকে বললাম তোদের বইতে, তোর যে 11 বই, তোদের বইতে কি কি পয়েন্ট আছে দেখ, এখন আমি বলেছি। 1 নম্বর পয়েন্টটা আছে, 2 নম্বর পয়েন্টটা যেটা বোঝালাম, 3 নম্বর পয়েন্টটা তোদের বইতে আছে, ঠিক আছে? 4 নম্বর পয়েন্টটা তোদের বইতে আছে, ঠিক আছে? 5 নেই তোদের বইতে, 6 নেই, 7 নেই, 8 নেই, এগুলো নেই তোদের বইতে, কিচ্ছু নেই, ঠিক আছে তো? তাহলে ভাব, 9 নেই, 10 নেই তোদের বইতে, এগুলো কিচ্ছু নেই। 11 নেই, ঠিক আছে? 12 নেই, ঠিক আছে? 13 নেই, 14 নেই, মানে এগুলো কিচ্ছু নেই, কারণ এগুলো আমাদের কলেজে করাতে হয়, কলেজে নোট করেছি তো, এগুলো এগুলো কিছু নেই তোদের, ঠিক আছে তো? এবার দেখ, এইটা আছে স্কলারশিপ, স্কলারশিপটা আছে, স্কলারশিপ তো শুনেছিস না? স্কলারশিপ তো শুনেছিস, দেখ না, বিবেকানন্দ স্কলারশিপ আছে, বুঝতে পারলি? তোরা যে স্কলারশিপের টাকা পাস, এটা কিন্তু এক্সেমপ্টেড। কি বললাম বুঝতে পারলি? আমরা, তোরা যে ধর, বল কি, আমি ওখানে দেখিয়েছি বইতে কি কি আছে, কি কি দিন দেখাচ্ছে, জাস্ট বলছি তোর বইতে কি কি আছে। স্কলারশিপ, তোরা তো স্কলারশিপের টাকা পাস, এই যে পড়াশোনায় তার বলে দিয়েছি যে মাধ্যমিকে যদি তুমি এত ফার্স্ট ডিভিশন পাও, তাহলে তোমার কি আছে, বিবেকানন্দ স্কলারশিপ, নাকি? বিবেকানন্দ স্কলারশিপ তেমনি 60% পেলে, তেমনি আবার কলেজেও আছে কিন্তু। এইচএস পাস করলেও দেখবি 60% পেবি, তোর বিবেকানন্দ স্কলারশিপ আছে। 12,000 টাকা মনে হয় সামথিং দেয়। আচ্ছা, তার হ্যাঁ, 60% আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওইগুলো নিয়ে আমাদের তর্ক করতে লাভ নেই, যাই হোক 60-80 কিছু একটা ব্যাপার আছে। আচ্ছা শোন না, তারপর কলেজে ফার্স্ট ইয়ার, কলেজ এখন 4 বছর হয়ে গেছে, ফার্স্ট ইয়ারে 60% পেলে 12,000 টাকা, সেকেন্ড ইয়ারে তোর 60% পেলে 12,000 টাকা, থার্ড ইয়ারে 60% পেলে 12,000 টাকা, ফোর্থ ইয়ারে 60% পেলে 12,000 টাকা। ধর মাস্টার ডিগ্রি, এমকম, এমকমে তুমি 2 বছর হয়, ফার্স্ট ইয়ারে 12,000 টাকা, সেকেন্ড ইয়ার 12,000, মানে এত স্কলারশিপ পেতে থাকবে। এই যে টাকাগুলো পাবি না, এর উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেয় না। তাহলে কি বলতে পারি? স্কলারশিপ পেলে কোনো গভর্নমেন্ট ট্যাক্স নেয় না। তাহলে এটা তোর বইতে আছে। হ্যাঁ, এই পয়েন্টটা তোর বইতে আমার যদি মনে হচ্ছে বইতে আছে। এমপি, এমএলএ, এমপির ফুল ফর্ম জানিস তো? এমপির ফুল ফর্ম জানিস? মেম্বার অফ পার্লিয়ামেন্ট, মেম্বার অফ পার্লিয়ামেন্ট, ঠিক আছে? তা আমাদের এখানকার মানে জানিস তো, আমাদের এখানে এমপি কে আছে, মানে বলছি এমপি, বুঝিস তো? এমপি কারা হয়? যারা লোকসভার ভোটে যেত, ওই যে লোকসভার ভোটে, সেন্ট্রালের যে ভোটগুলো হয়, সেন্ট্রালের যে ভোট হয়, তাকে এমপি বলে, ঠিক আছে? লোকসভার যে ভোট হয়, দেখবি 2024 সালে ভোট হয়ে গেল, আবার 2029 সালে ভোট হবে, ঠিক আছে? 5 বছর অন্তর অন্তর ভোট হয়। লোকসভায় ভোটে যারা জেতে তাদেরকে বলা হয় এমপি। আর এমএলএ কাকে বলে? বিধানসভার ভোটে যারা জেতে, 26 বছর ভোট হবে, ঠিক আছে? 26 সালে যেই ভোটে আর নির্বাচনে যারা মানে যেখান দিয়ে তোর মুখ্যমন্ত্রী তৈরি হয়, যেই ভোটে, আর যেই ভোটে প্রধানমন্ত্রী তৈরি হয়, তাকে বলে তোর এমপি। মানে বুঝতে পারলি, এমপি আর এমএলএ। তো বলছে এমপি আর এমএলএ, ভালো করে শুনবি কিন্তু, এই গল্পটা বুঝে নিবি, হ্যাঁ? এমপি আর এমএলএ, এমপি এমএলএ রা যদি স্যালারি পায়, ভালো করে শুনছিস তো কি বললাম? এমপি এমএলএ রা যদি স্যালারি পায়, এটা চলে যাবে আদার্স সোর্সে। কি বললাম? এমপি এমএলএ রা যদি স্যালারি পায়, চলে যাবে আদার্স সোর্সে। কিন্তু এমপি এমএলএ রা যদি কোনো অ্যালাউন্সেস পায়, তাহলে এর উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স দেবে না। কি বললাম? এমপি, এটাই তোকে জেনে রাখতে হবে। এমপি এমএলএ রা যদি অ্যালাউন্সেস পায়, তাহলে তাদের উপর গভর্নমেন্ট ট্যাক্স দেবে। স্যার, ওরা কিসের অ্যালাউন্স পায়? বেসিক্যালি কি হয়, এমপি এমএলএ রা, এই যে এখন যে সংসদের অধিবেশন চলছে, এখন সংসদে না 3 রকমের অধিবেশন হয়। একটা শীতকালীন হয়, একটা গ্রীষ্মকালীন হয়, মানে একটা মানে সামার হয়, একটা উইন্টার হয়, আর একটা ধর ওই রেনি সিজন, এরকম মানে তিনটে সময় হয়, ঠিক আছে? ওদের মানে সেই সময় সংসদে ওদের অ্যাটেন্ড থাকতে হয়। এই যে বিভিন্ন যে সাংসদ হয় না, এমপি হয় না, তারা যেখানকার এমপি, সেই কথাগুলো তুলে ধরতে হয়, মানে সবার সামনে তুলে ধরতে হয়, ওখানে যতজন আছে তুলে ধরতে। এই যেমন ধর যেমন বিভিন্ন, এই যেমন ধর এই কিছুদিন আগে চলছিল, ধর কোনো একটা প্রকল্প চলছে, সেগুলো তুলে ধরতে হয়। এই ধর কিছুদিন আগে যে প্লেন ক্র্যাশ করলো, এই সমস্ত ঘটনাগুলো সংসদে তুলে ধরতে হয়। ব্যাপারটা বলতে পারি তো? সেগুলো সবার জনগণের কথা সংসদে তুলে ধরতে হয়। বা আজকে আমি যেখানে আছি, সেখানে ধর একটা ভালো ধর কোনো রেলের প্রকল্প দরকার, সেই কথা তুলে ধরলি, এইগুলো কিছু দরকার, সেইগুলো ওখানে সবার সামনে তুলে ধরতে হবে। আজকে ধর আমার এখানে খুব বন্যা হচ্ছে, তো আমি এখানে খুব বড় একটা ব্রিজ করতে চাইছি, ঠিক আছে? তো আমি ধর সাংসদকে বললাম এই কথাগুলো, মানে আমি কারোর মারফত এটা বললাম, সাংসদ হয়তো সেটা হয়তো ওই সংসদে পেশ করলো, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? ওইভাবে তো স্যাংশন হবে, বুঝতে পারলি তো কি বললাম? তার মানে এই যে এইগুলো তো ওদের ডেইলি অ্যাটেন্ড করতে হয়, ডেইলি অ্যাটেন্ড করার জন্য টাকা পায়, অ্যালাউন্সেস পায়, সে তুমি বিধানসভা হোক বা লোকসভা হোক। হ্যালো, না এখনো আসেনি।
না না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কেউ আসলে ফোন করছি। হ্যাঁ, তো এমপি এমএলএরা যদি কোনো অ্যালাউন্সেস পায় না, অ্যালাউন্সেস পায়, ডেইলি অ্যালাউন্সেস, ঠিক আছে, ডেইলি অ্যালাউন্স ওরা যদি পায়, এর উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেই। তাহলে কি বুঝতে হবে, তোর পরীক্ষায় জানতে হবে এমপি এমএলএরা যদি অ্যালাউন্সেস পায়, এটা এক্সেম্ট, কোনো গভর্নমেন্ট কোনো ট্যাক্স দেবে, সেকশন 1017 আছে। আচ্ছা, অ্যাওয়ার্ড রিওয়ার্ড, বুঝতে পারলি তো, অ্যাওয়ার্ড রিওয়ার্ড, দেখবি অনেকে অ্যাওয়ার্ড পায়, রিওয়ার্ড পায়, যেমন তার অর্জুন পুরস্কার, নাম শুনেছিস তো, সিভি রমন পুরস্কার, এই সমস্ত এই পুরস্কারগুলো যে, কারণ এইগুলো অ্যাওয়ার্ড গুলো পায়, এর উপর কিন্তু পুরো এক্সেম, গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেই। কোনো অ্যাওয়ার্ড পায়, রিওয়ার্ড পায়, দেখবি এই তোর ভারত রত্ন পুরস্কার, নাম তো শুনেছিস, এই ভারত রত্ন পুরস্কার হয়, ভারত রত্ন পুরস্কার হয়, তারপর অর্জুন পুরস্কার হয়, সিভি রমন পুরস্কার হয়, এইগুলো সমস্ত অ্যাওয়ার্ড যেগুলো পাচ্ছিস না, তো এইগুলোর উপর কিন্তু গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেয় না, ঠিক আছে, তো এগুলো মনে রাখতে হবে। এটা এটা তোর তোর বইতে আছে এগুলো, কোনটা বলো, 17টা তোর বইতে আছে, 18টা তোর বইতে আছে, ঠিক আছে, 19টা তোর বইতে নেই, 19টা তোর বইতে নেই, 20টা তোদের বইতে, লোকাল অথরিটি, লোকাল অথরিটি, লোকাল অথরিটি, লোকাল অথরিটি কি কি আছে দেখ, এক্সেম্ট, এটা আমি লোকাল অথরিটি তোদের বই দিয়ে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, এবার দেখ তোদের বইতে কি লেখা আছে, বইটা পড়াচ্ছি, এটা পড়ে দিয়েছি, এটা তো বলার দরকার নেই কিছু। বলছে রিসিপ্ট অফ আ মেম্বার ফ্রম জয়েন্ট ইনকাম অফ দ্য হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, বলে এই পয়েন্টটা পড়ালাম, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি নেই, ফ্যামিলি বিজনেস করছে, ওখানে যে মেম্বাররা আছে, মেম্বাররা যে ইনকামটা করবে ওর উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেয়, এটা পড়ালাম, 10(2) সেকশন নিয়ে পড়বে। তারপর কি বলেছি, শেয়ার অফ প্রফিট ফ্রম আ পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যে কোনো প্রফিট কামায় তার উপর গভর্নমেন্ট ট্যাক্স, সেকশন পড়ি, সেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খাতায় এই পয়েন্টগুলোর নামগুলো এক জায়গায় লিখবি, লিখে সেকশনটা পাশে লিখবি, ওটাই তোকে পড়ে রাখতে হবে, ব্যাস, হাফ পাতার মতো নোট হবে, হাফ পাতা না, 4-5 লাইন নোট হবে, সেটাই তোকে পড়ে রাখতে হবে, আর কিছু না। আচ্ছা, তারপর কি বললাম, এটাও বলেছিলাম, এলআইসি, ওই এলআইসির টাকা ম্যাচিওর হলো, সেখান দিয়ে টাকা পাস, সেটাও কিন্তু এক্সেম, গভর্নমেন্ট ট্যাক্স, সেকশনকে 10(10)(b) সেকশন পড়ি, বারবার বলছি, ডেইলি অ্যালাউন্সেস, ওই যে বললাম এই মাত্র এমপি এমএলএ যে ডেইলি অ্যালাউন্সেস পায়, 10(17) বলা আছে, এর উপর গভর্নমেন্ট ট্যাক্স নেবে না, এই যে ডেইলি অ্যালাউন্সেস এমপি এমএলএ রা পাচ্ছে। তারপর আর কি, অ্যালাউন্সেস বাই অ্যান এনি মেম্বার অফ পার্লামেন্ট, মানে এমপি, এমপিরা যদি কোনো অ্যালাউন্সেস পায়, ঠিক আছে, বা এমএলএরা, এমএলএ এর ফুল ফর্ম বলিনি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, এমএলএরা যদি কোনো রকমের কোনো অ্যালাউন্সেস পায়, ঠিক আছে, তার উপর কোনো গভর্নমেন্ট ট্যাক্স নেয় না। অ্যাওয়ার্ড রিওয়ার্ড বললাম তো, 10(17)(a), অ্যাওয়ার্ড রিওয়ার্ড, ঠিক আছে, এবার অ্যাওয়ার্ড রিওয়ার্ড বলতে দ্য ফলোইং অ্যাওয়ার্ড ওয়েদার ক্যাশ অর কাইন্ড, অ্যাওয়ার্ডটা ক্যাশেও পেতে পারিস, আবার কাইন্ডও পেতে, কাইন্ড মানে কোনো কিছু পেলি, কাইন্ড মানে কোনো কিছু পেলি, ঠিক আছে, তো গুডস টাইপের জাতীয়, মেড ইন পাবলিক ইন্টারেস্ট আর এক্সেম ফ্রম ট্যাক্স, এবং পাবলিক ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্ট, ঠিক আছে, বলছে এনি পেমেন্ট মেড ইন pursuance of any award institute in the public interest by central government or state government or institute by any other body and approved by the central government are fully exempt from tax, মানে মোট কথা, তুই যদি কোনো রকমের অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড পাস, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাস, স্টেট গভর্নমেন্ট থেকে বা অন্য কোনো ইনস্টিটিউশন থেকে পাস, এটা কিন্তু এক্সেম্ট ফ্রম ট্যাক্স, ঠিক আছে, তো any payment made as a award by the central government or any state government or such purpose as may be approved by central government in the public interest are exempt from tax, দেখ উদাহরণটা একটু পড়ে নিলে বুঝতে পারবি, বলছে মেন অ্যাওয়ার্ড হুইচ আর রিওয়ার্ডেড, ঠিক আছে, বাই দ্য গভর্নমেন্ট স্যার সিভি রমন অ্যাওয়ার্ড, সিভি রমন অ্যাওয়ার্ড ফর এক্সপেরিমেন্টাল রিসার্চ ইন অ্যাপ্লাই সায়েন্স, মানে কোনো কিছু রিসার্চ করলে তার জন্য তোকে এই অ্যাওয়ার্ডটা দেবে, ঠিক আছে, সিভি রমন অ্যাওয়ার্ড। স্যার জগদীশ চন্দ্র বোস অ্যাওয়ার্ড ফর রিসার্চ in life science, Gyanpith Award, cash reward for passing Hindi examination, National Award for Film, Raman, ঠিক আছে, অ্যাওয়ার্ড, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, বিভিন্ন যে অ্যাওয়ার্ড গুলো পাওয়া যায়, বিভিন্ন যে অ্যাওয়ার্ড গুলো হয়, তো পড়াশোনা করছিস এখানে তো ভালো অ্যাওয়ার্ড পেলি, ঠিক আছে, তো বিভিন্ন কাজকর্মের জন্য, যেমন সিভি রমন অ্যাওয়ার্ড বললাম, ঠিক আছে, আচার্য জগদীশ চন্দ্র বসু অ্যাওয়ার্ড, ওই অ্যাওয়ার্ড, মানে বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড আছে, সেই অ্যাওয়ার্ড গুলো, যে ভারত রত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, এই সমস্ত অ্যাওয়ার্ড গুলো পাচ্ছিস, এগুলো কিন্তু সব এক্সেল, ঠিক আছে। এই যেমন দেখ না, এই যে মিস্টার সুদীপ্ত, মিস্টার সুদীপ্ত
ইজ অ্যান এমপ্লয়ি অফ রিসার্চ ইনস্টিটিউট, কোথাকার এমপ্লয়ি, রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে তো। এবার ও খুব ভালো কাজের জন্য কোনো কিছু জিনিস রিসার্চ করেছে, তার জন্য ও সিভি রমন অ্যাওয়ার্ড পেয়েছে। তাহলে এই যে কত টাকা পেয়েছে সিভি রমনের 50,000 টাকা, তো এর উপর কিন্তু গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে না। কেন সিভি রমন অ্যাওয়ার্ড পেলে কি গভর্নমেন্ট ট্যাক্স নেয়? না, ট্যাক্স নেয়, এর উপর ট্যাক্স হবে না। এই লিখেছে ইনকাম ফ্রম সিভি রমন অ্যাওয়ার্ড 50,000 টাকা ইজ ফুললি এক্সেম্পটেড, ঠিক আছে তো। ফর দিস ইট ইজ নট অ্যাডেড ইন কম্পিটিশন অফ টোটাল ইনকাম। তাহলে কি বুঝতে পারলি? তাহলে আমি তোকে কি বললাম, যদি কোনো রকমের অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড পাস, এটা এক্সেম্পটেড, গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেয় না। ইনকাম অফ আ লোকাল অথরিটি, লোকাল অথরিটি যদি কোনো ইনকাম হয় সেটা 10-20 তে আসবে। বলছে ফলোইং ইনকাম অফ এ লোকাল অথরিটি আর এক্সেম্পট ফ্রম ট্যাক্স। লোকাল অথরিটি যদি তুমি কোনো ইনকাম করো তারপর গভর্নমেন্ট ট্যাক্স হবে। লোকাল অথরিটি পড়েছি, আমরা ধর পার্সেলে পড়েছিলাম লোকাল অথরিটি কাকে বলে? মিউনিসিপ্যালিটি। লোকাল অথরিটি কাকে বলে? লোকাল অথরিটি কাকে? মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি যদি কোনো ইনকাম করে তো গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে না। কি কি ইনকাম? হাউস প্রপার্টি থেকে যদি কোনো ইনকাম করে, ঠিক আছে, ক্যাপিটাল গেইন থেকে যদি কোনো ইনকাম করে, ঠিক আছে, আদার্স সোর্স থেকে যদি কোনো ইনকাম করে, আর ইনকাম ফ্রম আ ট্রেড অর বিজনেস ক্যারিড অন উইদিন দ্য ওন জিওগ্রাফিক্যাল এরিয়া, ঠিক আছে তো। আর ইনকাম ফ্রম সাপ্লাই অফ ওয়াটার অর ইলেকট্রিসিটি উইদিন অর আউটসাইড ইটস ওন এরিয়া। তার মানে কি কি বলেছে এখানে, আমি এই চারটা দিয়ে দিয়েছিলাম না, এই চারটাই দেখ। লোকাল অথরিটি, ওর তো 5টা হেড আছে, একটা স্যালারি হেড, একটা হাউস প্রপার্টি হেড, একটা বিজনেস হেড, একটা ক্যাপিটাল গেইন হেড, একটা আদার সোর্স হেড। ও যদি হাউস প্রপার্টি থেকে কোনো ইনকাম করে, বাড়ি ভাড়া দিয়ে কোনো ইনকাম পায়, এরপর গভর্নমেন্ট ট্যাক্স দেবে, ঠিক আছে। আর ক্যাপিটাল গেইন থেকে যদি কোনো ইনকাম হয়, গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে না। আর আদার্স সোর্স থেকে কোনো ইনকাম হয়, গভর্নমেন্ট ট্যাক্স নেবে। কত থেকে ট্যাক্স নেবে না আমি বলে দিলাম, এই 3টে জায়গা থেকে ট্যাক্স নেন। আচ্ছা, আর কি বলছে পিজিইপির কথাটা কি বলছে দেখ। আমি কি বলেছি, আমি পিজিইপির কথা লিখিনি কিন্তু ওখানে। কি কি বললাম বল? আমার তো 5টা হেড, কোন কোন জায়গা থেকে ইনকাম করলে ট্যাক্স নেবে না, কোন কোন জায়গা থেকে ইনকাম করে ট্যাক্স নেবে না? হাউস প্রপার্টি থেকে ইনকাম করে ট্যাক্স নেবে। দেখি মিউনিসিপ্যালিটি, আমাদের যে সাউথ বেঙ্গল মিউনিসিপ্যালিটি আছে, ওর এখানে প্রচুর বাড়ি আছে, যে সমস্ত বাড়িগুলো ভাড়াতে আছে, প্রচুর ভাড়াতে আছে। তো ওরা যদি এখান থেকে কোনো ইনকাম করে না, কোনো ট্যাক্স নেবে না। কোনো ট্যাক্স নেবে না। কে ট্যাক্স নেবে না? গভর্নমেন্ট ট্যাক্স নেবে না। গভর্নমেন্ট ওদের থেকে ছাড় দিয়ে যাও, ট্যাক্স নেবো, ঠিক আছে তো। আচ্ছা, ক্যাপিটাল গেইন, এমন মিউনিসিপ্যালিটি অনেক বাড়ি আছে, বাড়ি বেচে দিবে, যদি কোনো ইনকাম করে তাহলে গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে না। আর কি আদার্স সোর্স থেকে যদি কোনো ইনকাম করে তাহলে গভর্নমেন্ট কোনো ট্যাক্স, 3টে জায়গা থেকে ইনকাম করলে গভর্নমেন্ট ট্যাক্স নেবে। কিন্তু বিজনেসের কথা কি বলেছে? বিজনেস কি বলেছে? বলছে সাপ্লাই অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি। মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই করে, ইলেকট্রিসিটি সাপ্লাই করে। এবার ও যে সাপ্লাইটা করছে কোথায়? উইদিন অর আউটসাইড ওন এরিয়া, ওর নিজের এরিয়া বা নিজের এরিয়ার বাইরে, তাহলে এক্সেম্পট। কি বললাম? এক্সেম্পট, ট্যাক্স নেবে না গভর্নমেন্ট। কিন্তু অন্য কিছু সাপ্লাই করলে, যদি এরিয়ার মধ্যে সাপ্লাই করে এক্সেম্পট, কিন্তু এরিয়ার বাইরে হলে, আউটসাইড ওন এরিয়া, ঠিক আছে, ওন এরিয়ার বাইরে হলো এক্সেম্পট। মানে এই জিনিসটা তোকে পড়ে রাখতে হবে, এখানে এই কথাগুলোই রেখেছে। ইজ আ ফলোইং ইনকাম অফ এ লোকাল অথরিটি যদি কোনো ইনকাম করে তো গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে না। লোকাল অথরিটি কোনো ইনকাম করে গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে না। কি? হাউস প্রপার্টি থেকে ইনকাম করলে গভর্নমেন্ট ট্যাক্স নেবে না, ক্যাপিটাল গেইন থেকে ইনকাম করলে গভর্নমেন্ট ট্যাক্স নেবে না, আদার্স সোর্স থেকে ইনকাম করলে গভর্নমেন্ট ট্যাক্স নেবে না। কিন্তু এই যদি বিজনেস থেকে ইনকাম করে তার কিছু কন্ডিশন আছে, তোকে বললাম বিজনেসের কন্ডিশন। যেমন এখানে একটা ছোট্ট একটা অঙ্কর মতন দেওয়া হয়েছে, দেখ, বলতে হবে তোকে, ঠিক আছে তো। বলছি একটা গ্রাম পঞ্চায়েত কিসের মধ্যে পড়ে? লোকাল অথরিটি। তো ওর গ্রাম পঞ্চায়েত হাউস প্রপার্টি থেকে ইনকাম করেছে, ঠিক আছে। তাহলে দেখ একটা গ্রাম পঞ্চায়েত আর হাউস প্রপার্টি থেকে ইনকাম করেছে। তা কি লিখেছে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইজ হোনলি এক্সেম্পট ফ্রম ট্যাক্স। তাহলে কি বললাম এই মধ্যে? কি লিখেছিলাম নোট? কি বলেছিলাম? লোকাল অথরিটি যদি বাড়ি ভাড়া থেকে ইনকাম করে, আজকে আমাদের মিউনিসিপ্যালিটি, সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, ও যদি ওর এখানে অনেক বাড়ি আছে, না বিয়ে বাড়ি আছে, অনেকগুলো বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ি ভাড়া দিয়ে কোনো ইনকাম করে, গভর্নমেন্ট ট্যাক্স দেবে। তাহলে বুঝতে পারলি লোকাল অথরিটি যদি কোনো হাউস প্রপার্টি থেকে ইনকাম করে গভর্নমেন্ট কোনো ট্যাক্স দেবে, মানে কি? এটা হলো এক্সেম্পট ফ্রম ট্যাক্স। নেক্সট, দমদম মিউনিসিপ্যালিটি যে গোড়াবাজার, ওখানে দমদম মিউনিসিপ্যালিটি ক্যাপিটাল গেইন করেছে। ওর একটা ল্যান্ড ছিল, বড় একটা জমি ছিল, ল্যান্ড অ্যান্ড প্রপার্টি ছিল, ওটা বেচে দিয়ে 1 লাখ টাকা লাভ করেছে, গভর্নমেন্ট কোনো ট্যাক্স দেবে না, বলে দিয়েছি, কারণ ক্যাপিটাল গেইনের উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয়। তারপর কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, কলকাতায়, ঠিক আছে, 10,000 টাকা আর্ন করেছে ফ্রম দ্য সাপ্লাই অফ ওয়াটার অর ইলেকট্রিসিটি উইদিন
মানে ওর এরিয়ার মধ্যে ও কি সাপ্লাই করেছে, ও জল এবং ইলেকট্রিসিটি সাপ্লাই করেছে। তাহলে কি বলেছেন, ইনকাম ফ্রম সাপ্লাই অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি উইদিন ওন এরিয়া, তার নিজের এরিয়ার মধ্যে, তাহলে এটাও কিন্তু এক্সেপ্ট ফ্রম ট্যাক্স। তার মানে কোনো মিউনিসিপ্যালিটি যদি তার নিজের এরিয়ায় জল এবং ইলেকট্রিক সাপ্লাই করে, এটাও কিন্তু এক্সেপ্ট ফ্রম ট্যাক্স। তারপর কি বলেছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 30,000 টাকা আর্ন করেছে ফর সাপ্লাই অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি নিজের এরিয়ার বাইরে, নিজের এরিয়ার বাইরে। তো ইনকাম ফ্রম সাপ্লাই অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি আউটসাইড অফ কর্পোরেশন, তাহলে এটাও এক্সেপ্ট ফ্রম ট্যাক্স। তাহলে কি বুঝতে পারলি, কোনো মিউনিসিপ্যালিটি নিজের এরিয়ায় যদি জল এবং ইলেকট্রিসিটি সাপ্লাই করে এক্সেপ্ট ফ্রম ট্যাক্স, নিজের এরিয়ার বাইরে সাপ্লাই এক্সেপ্ট ফ্রম ট্যাক্স। তাহলে এই পয়েন্টটা পড়ে নিই। ইনকাম ফ্রম ডিভিডেন্ড, দেখ এই নিয়মটা দেখ, এটা তো কিছু বলতে পারে। এই ডিভিডেন্ড আমি বলেছিলাম টাটা কোম্পানি, টাটা কোম্পানি বারবার বলছে টাটা কোম্পানি, টাটা কোম্পানি আমি ইনভেস্ট করি, টাটা কোম্পানি আমি ইনভেস্ট করি, তাহলে টাটা কোম্পানি যদি বছরের শেষে লাভ করে, তাহলে লাভের ভাগ আমাকে একটা দেবে, এটাকে কি বলে, এটাকে ডিভিডেন্ড বলে। এটাকে তো আমাকে কি বলে, এটাকে বলে ডিভিডেন্ড ইনকাম। তো আমি যদি কোন ডিভিডেন্ড ইনকাম করি, তাহলে গভর্নমেন্ট কি করবে, গভর্নমেন্ট ট্যাক্স নেবে, কিন্তু আগে এটার উপর ট্যাক্স ছিল, ডিভিডেন্ড ইনকামে আগে ট্যাক্স ছিল না, ঠিক আছে, এখন ট্যাক্স নেই, তো ডিভিডেন্ড ইনকাম ট্যাক্স দেবে। যেমন দেখ এখানে একটা অঙ্ক দিয়েছে, কি বলেছে, অরুণ বিশ্বাস ও ডিভিডেন্ড রিসিভ করেছে 10,000 টাকা, কোথা থেকে, স্টার্লিং কোম্পানি লন্ডন। মানে আমি ধর লন্ডনে একটা কোম্পানি জানো স্টার্লিং কোম্পানি, সেই কোম্পানিতে আমি ইনভেস্ট করেছিলাম, সেই কোম্পানি লাভ করেছে, লাভ করার পর লাভের ভাগ আমাকে 10,000 টাকা দিয়েছে, এটার উপর গভর্নমেন্ট ট্যাক্স নেবে। মানে কেন, ডিভিডেন্ডের উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয়, সেটা দেশে হোক বা বিদেশে হোক। অজিত ধর রিসিভ ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি থেকে অজিত ধর ডিভিডেন্ড পেয়েছে, এটার উপরও গভর্নমেন্ট ট্যাক্স দেবে, কারণ ডিভিডেন্ড পেলেই গভর্নমেন্ট ট্যাক্স দেয়, ঠিক আছে। ইনকাম ফ্রম ইউনিটস, এই ইউনিটস মানে ধর মিউচুয়াল ফান্ড, আমি উদাহরণ অঙ্ক দেখাই, অঙ্ক দেখলে বুঝিয়ে যাবে। কি বলছে, মিস্টার অরিন্দম ঘোষ রিসিভ ইন্টারেস্ট পাচ্ছে কোথা থেকে, আমেরিকান ডেভেলপমেন্ট বন্ড। তার মানে মিস্টার অরিন্দম ঘোষ আমেরিকান ডেভেলপমেন্ট বন্ড কিনেছে, তা এই বন্ড কেনাতে ও সুদ পাচ্ছে, তাহলে এটার উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয়, এর উপর গভর্নমেন্ট ট্যাক্স নেবে। আর কি, US 64 বন্ড, কিছুক্ষণ আগে পড়াচ্ছিল ইউটিআই, তা আমি ধর ইউটিআই কিনেছি, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া কিনেছি, বা মিউচুয়াল ফান্ড কিনেছি, সেখান থেকে আমি ইন্টারেস্ট পেয়েছি, গভর্নমেন্ট ট্যাক্স নেবে, হ্যাঁ গভর্নমেন্ট ট্যাক্স নেবে, ঠিক আছে, এটাও কিন্তু ট্যাক্স দেবে। লাস্ট পয়েন্ট বলছে কি, লং টার্ম ক্যাপিটাল গেইন ফ্রম ট্রান্সফার অফ ইকুইটি শেয়ার অর ইউনিটস, ঠিক আছে, লং টার্ম ক্যাপিটাল গেইন, এখানে এখানে কি বলেছে, উইথ এফেক্ট ফ্রম 1 অক্টোবর 2004, ঠিক আছে, অ্যাসেসমেন্ট ইয়ার 2005-6, এর ইফেক্ট হয়েছে কবে থেকে, 1 অক্টোবর 2004, বাট বিফোর 1 এপ্রিল 2018, লং টার্ম ক্যাপিটাল গেইন অ্যারাইজিং ফ্রম ট্রান্সফার অফ ইকুইটি শেয়ার্স ইন আ কোম্পানি or units of an equity oriented fund or unit of business trust is exempt from tax is the following condition fulfilled। মানে লং টার্ম ক্যাপিটাল গেইন যদি হয়, তাহলে গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে না, ঠিক আছে, গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে না। যেখানে লিখেছে 1 এপ্রিল 2018, মানে এই তারিখের আগে, ঠিক আছে, এই নিয়মটা চালু হয়েছে 2004 সালের পরে, কিন্তু 2018 আগে, মানে 2004 থেকে 2018 মধ্যে সময়কালটা, ঠিক আছে। তো লং টার্ম ক্যাপিটাল গেইন যদি হয়, তাহলে গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবেন। কি কি, ট্রানজাকশন অফ ট্রান্সফার, ঠিক আছে, এই যে বেচবো, এটা যে আমি অ্যাসেটটা বেচবো, সেটা হতে হবে কবে, অন অর আফটার 2004 বাট বিফোর 18। তার মানে গভর্নমেন্ট লং টার্ম ক্যাপিটাল গেইন হলে গভর্নমেন্ট কোনো ট্যাক্স নেবে না, কবে, এই যে জিনিসটা বেচবো, লং টার্ম ক্যাপিটাল মানে আমাদের বাড়ি আছে, বাড়ি বেচে দিলাম, তা বাড়ি বেচে যদি কোনো ইনকাম হয়, সেটা লং টার্ম ক্যাপিটাল গেইনের মধ্যে পড়ে, ঠিক আছে। তো গভর্নমেন্ট এই লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স নেবে না, কখন ট্যাক্স নেবে না, যদি তুমি এইটা বেচো এই 2004 সাল থেকে 2018 মধ্যে, তাহলে গভর্নমেন্ট ট্যাক্স নেবে না। সাচ ট্রানজাকশন ইজ চার্জেবল টু এসটিটি, এবং দেখতে হবে এই সমস্ত ট্রানজাকশনের উপর এসটিটি পে করা হয়েছে, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। আর কি, শেয়ার অর ইউনিটস ট্রান্সফার অর সেল অফ রিকগনাইজ, এই যে শেয়ার গুলো বেচা হবে স্টক মার্কেটের মাধ্যমে, মানে রিকগনাইজ স্টক এক্সচেঞ্জ, ভারতের যে রিকগনাইজ স্টক এক্সচেঞ্জ ওদের মাধ্যমে বেচা হবে। সাচ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস আর ট্রান্সফার অন অর আফটার 1 এপ্রিল 2018 and long term capital gain arising from transfer is not exempt from tax। বলছে যদি এরকম কোনো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট এই তারিখের পরে বেচি, যদি এই তারিখের পরে বেচি,
তাহলে এবং সেখান থেকে যদি কোনো লং টার্ম ক্যাপিটাল গেইন হয় তাহলে ইজ নট এক্সেম ফ্রম ট্যাক্স। মানে 2018 সালের পরে যদি এরকম অ্যাসেট গুলো বেচো এবং সেখান থেকে যদি লাভ হয় তাহলে গভর্নমেন্ট ট্যাক্স নেবে। 18 সালের পরে ট্যাক্স নেবে না কোন সময়? 2004 থেকে 2018 ওই পিরিয়ডটা মনে রাখতে হবে, ঠিক আছে? ছোট্ট একটা অঙ্ক, আচ্ছা অঙ্কগুলো না আমি পরের ক্লাসে করাবো, ঠিক আছে? অঙ্কগুলো আমি পরের ক্লাসে করাবো। তাহলে বুঝতে পারলি এইটা তোকে পড়ে রাখতে হবে, লং টার্ম ক্যাপিটাল গেইনটা খুব ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, লং টার্ম ক্যাপিটাল গেইনটা ইম্পর্টেন্ট ছিল। জাস্ট একবার লাস্ট বলে দিচ্ছি আরেকবার, লং টার্ম ক্যাপিটাল গেইনটা, লং টার্ম ক্যাপিটাল গেইন ফ্রম ট্রান্সফার অফ ইকুইটি শেয়ার। তাহলে কিসের লং টার্ম ক্যাপিটাল গেইন হতে হবে? যদি ইকুইটি শেয়ার বা ইউনিট এইগুলো যদি বেচি, কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে? 2004 থেকে 2018 মধ্যে যদি বেচি তাহলে গভর্নমেন্ট কোনো ট্যাক্স দেবে না, ঠিক আছে? তার জন্য তিনটে কন্ডিশন ফুলফিল করতে হবে। তিনটে কন্ডিশন কি? 2004 থেকে 2004 এর পরে বেচতে হবে এবং 2018 আগে, এই পিরিয়ড তোকে এসটিটি পে করতে হবে এবং এইগুলো বেচতে হবে স্টক মার্কেটের মাধ্যমে, তাহলে গভর্নমেন্ট কোনো ট্যাক্স দেবে না, ঠিক আছে? এটা তোকে মাথায় রাখতে হবে, এইটুকুই। আমি পরের দিন এখানে কিছু কয়েকটা অঙ্ক আছে, 10 থেকে 15 মিনিট লাগবে, পরের দিন আমি অঙ্ক করিয়ে তারপর নতুন চ্যাপ্টার ডেসিশন চ্যাপ্টার চলে যাবে।